আপনি কি তারেক রহমানের বক্তব্য শুনেছেন? আমি শুনেছি, হ্যাঁ। তার দুটো পর্বই আমি শুনেছি। তার গভীরভাবে ভাবারও চেষ্টা করেছি কি বোঝাতে চেয়েছেন, কি বলেছেন। তো এই জায়গাটিতে আপনার শুধুমাত্র মূল প্রশ্নে পরে যাব। তাকে যে বিবিসি বাংলার প্রশ্নকর্তা যেভাবে প্রধানমন্ত্রী বানানোর একটি টোন আমরা শুনলাম, এখন আপনি কি মনে করছেন যে তারেক রহমান আসলে প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছেন? আপনি এই ক্ষেত্রে আপনি কি বলবেন? প্রথমত হলো যে বিবিসির সাংবাদিকদের কথাই ধরি না কেন, বিবিসির সাংবাদিকতা তো খুবই প্রশ্নবিদ্ধ। আপনি জানেন যে আকবর হোসেন নামে যে ছেলেটি বিবিসি সাংবাদিকতা করতো এত বছর ধরে বিবিসি বাংলার, সে এখন এনসিপির একজন অত্যন্ত সহযোগী হয়েছে। এই অবৈধ সরকারের অত্যন্ত গোলাম বা মশহুর গোলাম হিসেবে সে আবির্ভূত হয়েছে। যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনে সে এখন প্রচার বা মিনিস্টার হিসেবে, ইনফরমেশন মিনিস্টার বা যে পদটা আছে, প্রচার বিভাগের দায়িত্ব সে পেয়েছে। তাহলে তো এটা খুবই পরিষ্কার যে এই ধরনের একটা তাকে প্রাইজ পোস্ট দেওয়া হয়েছে। এর কারণ হচ্ছে যে একটা নির্মোহ সাংবাদিকতার আড়ালে সবসময় একটি রাজনৈতিক মতবাদকে সে ধারণ করত এবং সেটির প্রতিফলন তার কাজে হয়েছে। একইভাবে যেই ছেলেটি প্রশ্ন করেছে তারেক রহমানকে, তার প্রশ্ন, তার আনুগত্য, তার প্রশ্নের সময় তার একেবারে গদগদ হয়ে ঝুলে যাওয়া, এগুলো নিশ্চয়ই দেখে আমাদের বোঝার কোনো আমাদের কষ্ট হওয়ার কথা না যে এও একটি রাজনৈতিক দল বা রাজনৈতিক চিন্তাকে ধারণ করে এগিয়েছে। রাজনৈতিক চিন্তা ধারণ করা অন্যায় না, যে কোনো মানুষেরই রাজনৈতিক চিন্তা থাকবে, এটা নিয়েও সমালোচনার কিছু নাই। কিন্তু এটি যখন তার প্রফেশনাল কাজের জায়গায় চলে আসবে সেটি মুশকিল, নাম্বার ওয়ান। নাম্বার টু, যেটা মূল প্রশ্ন, সেটা হচ্ছে যে তারেক রহমানকে যে প্রশ্ন করা হয়েছে বা যে জায়গাতে করা হয়েছে, দেখেন, আমি যে আশাটা করেছিলাম, আমার এই আশাটার পেছনে একটা কারণও আছে যে একটা দীর্ঘ সময়, 17 বছর, মানে একটা লম্বা সময় একটা মানুষ দেশের বাইরে আছেন। আমার ধারণা ছিল যে তারেক রহমান ওয়েস্টমিনিস্টার পার্লামেন্ট দেখেছেন, ব্রিটেনের রাজনীতি দেখেছেন, ইউকের জনসাধারণের জীবন দেখেছেন, সামাজিকতা দেখেছেন, এখানকার শিক্ষানীতি, এখানকার স্বাস্থ্যনীতি, এখানকার জীবন যাপন, কালচার, সমস্ত কিছু 17 বছরে আত্মস্থ করা বা আত্মস্থ করেছেন। এরকম ভাবনাটাই স্বাভাবিক একটা ব্যাপার। 17 বছর ইজ এ লং টাইম, আমি মনে করি। এক যুগ প্লাস 5 বছর, যে একটা যুগ, একটা পুরো প্রজন্ম তৈরি হয়। তিনি পুরো একটা প্রজন্ম ইউকেতে কাটিয়েছেন। কিন্তু ওই জায়গা থেকে আমরা যে ওয়েস্টার্ন ফিলোসফির যেই একটা দেখার আশা করেছিলাম তার কাছে, যে তিনি রাষ্ট্র ভাবনাটা ভাববেন একেবারে নতুন করে, নতুন মতো করে, ভিন্ডিকটিভ আচরণ তার মধ্যে থাকবে না। কিন্তু আমি দেখছি যে তার ভেতরে প্রতিহিংসা, যেটাকে আমরা ইংরেজিতে বলি ভিন্ডিকটিভ আচরণ, আমরা যেটাকে বলি যে অ্যাগ্রেসিভ মনোভাব। আহ, আপনার যতই নেকড়ে আপনার মেষের ছাল পড়ুক না কেন, তার নখ কোনো না কোনো সময় বের হয়ে যায়। অনেকগুলো আলাপে মিথ্যাচার আছে। সেখানে সে বলেছে যে সাংবাদিকদেরকে কোনো টর্চার করা হয়নি। আপনারা জানেন যে সাংবাদিক সেলিম সামাদ একটা স্ট্যাটাস দিয়েছে যে তাকে কিভাবে নির্যাতন করা হয়েছে। সেই সময় সাংবাদিকদেরকে হাত কেটে দেওয়া, পা কেটে দেওয়া, গুম করা। আমার কাছে যেসব বইপত্র এই মুহূর্তে আছে, আপনি প্যান্ডোরার বাক্স খুললে তো ওই প্রোগ্রাম শেষ হয়ে যাবে। আমার কাছে তার দুর্নীতির যেসব গ্রেনেড অ্যাটাকের কথা বলা হয়নি, তত্ত্বাবধায়ক সরকার কিভাবে নস্যাৎ করেছে সেটি সে বলেনি। এত 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 অপকর্ম করেছে। হাওয়া ভবন খুলে 10% চাঁদা, তার যে সাঙ্গপাঙ্গরা আছে, এই পুরো দেশটাকে একটা বিভৎস জাহান্নামের দিকে নিয়ে গেছে বলে সেই সময় একটা জনসাধারণের একটা বিপ্লব সংগঠিত হয়েছে। আপনি জানেন 6ই অক্টোবর 2006 সালে, খুব ভুল না করে থাকলে। ফলে তারেক রহমানের এগুলো নিয়ে কোনো ধরনের আলাপ দেখলাম না। সেগুলোর ব্যাপারে তিনি কি দুঃখিত? তিনি কি লজ্জিত? তারপরে এত বছর ধরে তিনি ইংল্যান্ডে থাকেন, তিনি আসলে তিনি দৃশ্যত কি চাকুরি করেছেন, তার জীবনযাপন তিনি কিভাবে করেছেন? আমার জানা মতে তিনি তো লয়ারও না, তিনি প্রকৌশলী না, তিনি ডাক্তার না, ইঞ্জিনিয়ার না, তিনি কি করেছেন? এই যে লাক্সারিয়াস তার জীবনযাপন, এত কিছু, এগুলোর উৎস সম্পর্ক আমরা কিন্তু, আমাদের কাছে সমস্ত কিছু অজানা। স্বাভাবিকভাবেই এগুলো প্রশ্ন ওঠে এবং আমার মনে হয় যে যেই সব কারণে তারেক রহমানের বিরুদ্ধে প্রশ্ন উঠেছিল, 10% তার দুর্নীতি, হাওয়া ভবন ঘিরে একটা মাস্তানির সাম্রাজ্য গড়া, মিথ্যাচার,
বাংলাদেশকে একটা ভয়ঙ্কর জায়গাতে নিয়ে যাওয়া, পয়েন্টস অফ নো রিটার্ন, বাংলাদেশের একটি প্রতিপক্ষ দলকে, বাংলাদেশ আওয়ামী লীগকে গ্রেনেড মেরে নিঃশেষ করা, এগুলোর উত্তর তো আমরা পাইনি, এগুলোর ব্যাপারে আমরা জানিও না। ফলে তারেক রহমানের ব্যাপারে আশাবাদী হওয়ার কোনো কারণ দেখি না, এবং বর্তমানেও তারেক রহমানের মধ্যে আমি কোনো প্রজ্ঞা লক্ষ্য করিনি। যা দেখেছি সেটি প্রতিহিংসা, প্রতিশোধ পরায়ণ, এটা চোখে মুখে। তো আপনার কাছে কি কোনো মনে হয় যে এই বিবিসি অন্ততপক্ষে 21শে আগস্ট নিয়ে কেন কোনো প্রশ্ন করেনি? এটি কি করা উচিত ছিল? আপনার কাছে কি মনে হয়? ডেফিনেটলি তার 21শে আগস্ট তার বিরুদ্ধে যে তিনটি প্রশ্ন তাকে প্রাইম করা উচিত, একটি হচ্ছে হাওয়া ভবনের 10% তার বিরুদ্ধে অভিযোগ আছে, সেই ব্যাপারে তিনি কিছু বলবেন কিনা, এই অভিযোগটুকু তিনি খণ্ডাবেন। 21শে আগস্টের গ্রেনেড হামলার ব্যাপারে তাকে প্রশ্ন করা উচিত ছিল। তার বিরুদ্ধে চার্জ জানা, মামলা, রায় হওয়া, পরবর্তী সময় 10টা অস্ত্র মামলা, এটাও তার বিরুদ্ধে এই প্রশ্নটা করা উচিত ছিল। একই সাথে তার করা উচিত ছিল আপনার তত্ত্বাবধায়ক সরকার যে নস্যাৎ করেছে, তিনটি নয়, এই 4টি প্রশ্ন তার দিকে করা উচিত ছিল। একটি হচ্ছে 10%, একটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারকে নস্যাৎ করা, গ্রেনেড হামলা এবং 10টা অস্ত্র মামলা। সো এবং একই সাথে হাওয়া ভবনের প্রসঙ্গটাও সেখানে প্রাসঙ্গিকভাবে আনা উচিত ছিল। তো বিবিসির সাংবাদিকত্ব ধরেন বোঝাই যায় সে একটি, এই জন্যই বলেছি শুরুতে যে রাজনৈতিক আদর্শ থাকতেই পারে যে কোনো মানুষের, কিন্তু প্রফেশনাল ক্ষেত্রে সাংবাদিক এটা নিয়ে আসার কারণে প্রশ্নগুলো করেননি যে তার নেতা যদি বিব্রত হয়। আমার তো মনে হয়েছে এই লোকটি একটি বিএনপি সমর্থক, এবং তার নেতা যদি বিব্রত হয়, পরবর্তী সময় তার যদি চাকুরিতে সমস্যা হয়, দেশের সুযোগ সুবিধা পেতে তার প্রবলেম হয়। এবং আপনাকে এটাও জানিয়ে রাখা ভালো, এই পুরো সাক্ষাৎকারটি কিন্তু আপনার অ্যারেঞ্জ করেছে হচ্ছে শহীদুল আলম, এবং শহীদুল আলমের যে এই যে ফ্লোটিলাতে যে গিয়েছে, এই যে পুরো খরচ, এই খরচ বহন করেছে তারেক রহমানের তত্ত্বাবধানে। এটা আমাদের কাছে এই টিপসটা আছে, এই তথ্যটা আমাদের কাছে আছে। জি, আমি আরেকটা বিষয় আপনার হয়তো খেয়াল করেছেন, যেদিন তারেক রহমানের ইন্টারভিউটি গেল তার আগের দিনই এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তাজুল ইসলাম তিনি আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার যে প্রক্রিয়াটি শুরু করেছেন, এবং একই টোনে একই সুরে কিন্তু তারেক রহমান কথা বলেছেন। ফলে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা শুরু করেছেন যে একেবারে পরিষ্কার ভাবেই তারেক রহমানের নির্দেশনায় এখন মূলত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি আদালতে নিয়ে যাওয়া হয়েছে। আপনি তো দীর্ঘদিন আইনের সঙ্গে আছেন, আইন নিয়ে কাজ করেন, আপনি আইনের জায়গা থেকে কি বলবেন? আমি আইনের জায়গা থেকে বরাবরই বলেছি যে এই অবৈধ, এই টোকাই, এই মব সন্ত্রাসী সরকার, এরা যে কোনো আইন বানাক না কেন এটি অবৈধ। কারণ এই সরকারটা বা এই এখন যারা রাষ্ট্র চালাচ্ছে তারা জোর করে চালাচ্ছে, কোনো সাংবিধানিক উপায় নয়। তারা মানুষের সাথে জালিয়াতি করেছে। 106 অনুচ্ছেদের কথা বলে তারা বলেছে তাদেরকে ম্যান্ডেট দেওয়া হয়েছে, 106 অনুচ্ছেদের মাধ্যমে কোনো ম্যান্ডেটও দেওয়া হয়নি, 106ও অ্যাপ্লাই করা হয়নি, আর 106-এর কোনো ক্ষমতাই নাই কাউকে ক্ষমতায় বসানোর, কোনো ক্ষমতায় আনার। প্রথম কথা এইটা। সেকেন্ড কথা হচ্ছে যে যখন একটি অবৈধ সরকার সূচিত হয়েছে এবং জামাতের যে আইনজীবী শিশির মনিক সে পরিষ্কার করে বলেছে যে 106-এর অধীনে এই সরকারকে কোনোভাবে প্রোটেকশন ভবিষ্যতে দেওয়া যাবে না, এটি অবৈধ ঘোষণা করা হবে। কেন বলছে? কারণ 106 এখানে অ্যাপ্লাই করা হয়নি, কোনো নথিপত্র নাই, প্রধানমন্ত্রীর কোনো পদত্যাগ নাই, এটা তো বললেই হবে না। ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই অবৈধ সরকার যদি কোনো আইন পরিবর্তন করে এবং সেই আইনের মাধ্যমে যদি কারো বিচার ব্যবস্থা বা বিচার চালায়, প্রসিডিং চালায়, সেটা অবৈধ। ফলে তারেক রহমান তো চাইবেই যে এর আগে সে গ্রেনেড দিয়ে হত্যা করতে চেয়েছে, এবার বিচারিক হত্যাকাণ্ডের সে চেষ্টা করছে। আর তাজুল ইসলামের মতো চুনুপুটি সে তো আসলে স্বাভাবিকভাবেই তারেক রহমান, তারপর আমি জানি যে সে সেনাবাহিনীর সাথে যোগাযোগ রক্ষা করে, নানান ব্যাপার আছে। ফলে যেটা হচ্ছে তৌফিক ভাই, আমি আপনাকে এটা বলতে পারি পরিষ্কার ভাবে যে বাংলাদেশকে একটা পয়েন্টস অফ নো রিটার্নে নিয়ে যাচ্ছে, এবং প্রতিপক্ষ যাতে একটা সশস্ত্র সংগ্রামে লিপ্ত হতে পারে তাদের অস্তিত্ব রক্ষার জন্য এবং বাংলাদেশকে রক্ষার জন্য, সেদিকেই নিয়ে যাচ্ছে। বাংলাদেশে একটি গৃহযুদ্ধ পরিষ্কার হয়ে উঠেছে এবং সেটি এখন অস্ত্র হাতে গৃহযুদ্ধের একটা পর্যায়ে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আর কিছুই না।